হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, মেঘনা স্যারের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি এই পাঠশালায় তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তৃতীয় সেমিস্টার বাংলা ভাষা বিজ্ঞানের আলোচনা নিয়ে। আমার এই আলোচনা সমৃদ্ধ অংশ যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা তা কমেন্ট সেকশনে জানাবে। আর এখনো পর্যন্ত তোমরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর এই আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? এই আলোচনাটি শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে যে ভাষা বিজ্ঞানের যে শাখাগুলি আছে সেই শাখাগুলির মধ্যে তাদের মধ্যে পারস্পরিক একটি সম্পর্ক কেমন ভাবে তৈরি হয়েছে। আর এই অংশে যে সমস্ত এমসিকিউ থাকবে বা এমসিকিউ আসার সম্ভাবনা আছে আমি সেগুলি বলবো, তোমরা একটু বইতে দাগ দিয়ে নিও, কেমন? তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আমি এর আগের আলোচনায় ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত তিনটি ধারা সম্পর্কে বলেছিলাম: তুলনামূলক ভাষা বিজ্ঞান, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। আজ আমি ভাষা বিজ্ঞানের যে বিভিন্ন শাখা আছে সেই বিভিন্ন শাখা তাদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটি ধরার চেষ্টা করব। তোমরা প্রত্যেকেই বই নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এই প্রসঙ্গে একটু কথা বলে নিই। আমরা যে ভাষা নিয়ে কথা বলছি, ভাষা বিজ্ঞান নিয়ে আলোচনা করছি, আচ্ছা বলো তো কোন ভাষা নিয়ে আমরা আলোচনা করছি? কি এর আগের আলোচনায় বলেছিলাম, বলো? আমরা মূলত আমাদের মুখের যে ভাষা, মুখের যে কথা, সেই কথা নিয়েই মূলত ভাষা বিজ্ঞান আলোচনা করে। লেখার ভাষা নিয়ে কখনো আলোচনা করে না। তাহলে আমরা প্রথম কি জানতে পারলাম? যে ভাষা নিয়ে কথা বলছি সেই ভাষা হলো মুখের ভাষা, ঠিক আছে? আচ্ছা, এবার আসি এই মুখের ভাষা, যেটাকে আমরা বলছি বাগধ্বনি, সেই বাগধ্বনি ছাড়া ভাষা বিজ্ঞান আরো একটু গভীরে প্রবেশ করে। আমি সেই জায়গাটা একটু পড়ছি, তোমরা প্রত্যেকেই দেখো। 68 পৃষ্ঠার শেষের দিকে তোমরা চলে আসবে, এসে ওই জায়গাটি একটু দেখবে। ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো মানুষের মুখের ভাষা, এটা গেল বললাম, এবং ভাষার সঙ্গে জীবনের বিভিন্ন সংলগ্ন দিকগুলি। খুব গুরুত্বপূর্ণ একটা। তাহলে একদিকে হলো মুখের ভাষা, আরেক দিকে হলো আমাদের জীবনের যে বিভিন্ন এই ভাষার সঙ্গে সম্পর্কিত জীবনের বিভিন্ন দিক, আমরা সেই বিভিন্ন দিকগুলি আমরা দেখব। তাহলে একদিকে মুখের ভাষা, তাহলে অতি সহজে আমরা এই ভাষা বিজ্ঞানের আলোচনা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একদিকে মুখের ভাষা, আর একদিকে ভাষার সঙ্গে সম্পর্কিত জীবনের অন্যান্য দিকগুলি। তাহলে ভাষা বিজ্ঞানকে আমরা তাহলে কটা ভাগে ভাগ করব? দুটো ভাগে ভাগ করতে পারি। এক হলো আমাদের মুখের ভাষা, তাহলে প্রধান ভাষা বিজ্ঞান আমরা লিখতে পারি, প্রধান ভাষা বিজ্ঞান। আরেকটি হলো মুখের ভাষা ছাড়া মুখের ভাষা সংলগ্ন আর যে অংশগুলি আছে সেগুলি একত্রে আমরা বলছি ফলিত ভাষা বিজ্ঞান। একেবারে ধীরে ধীরে, বেশি তাড়াহুড়ো করতে হবে না, একেবারে ধীরে ধীরে চলো। তাহলে প্রথম আমরা যে ভাষা নিয়ে কথা বলছি সেটা মুখের ভাষা, ফার্স্ট। এবার এই ভাষা বিজ্ঞানকে আমরা যে শ্রেণীবিভাগ করব, বলছি মুখের ভাষা একদিকে আছে আর মুখের ভাষা সংলগ্ন আর যে অংশগুলি আছে সেগুলিও ভাষা বিজ্ঞান আলোচনা করে। সেই কারণে মুখের ভাষা বা বাগধ্বনিকে আমরা প্রধান ভাষা বিজ্ঞানের মধ্যে ফেলছি, আর তার সংলগ্ন অংশটিকে আমরা বলছি ফলিত ভাষা বিজ্ঞান। এর মধ্যে ক্লিয়ার হয়েছে? ঠিক আছে?
চলো পরের অংশ চলো। এবার এই প্রধান ভাষা বিজ্ঞানের মধ্যে কে কে আছে? ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। ঠিক আছে, এই অংশটি আমরা আগের অংশে পড়েছি। ঠিক আছে, তাও আমি একটু বলে দিই। ধ্বনি বিজ্ঞান ধ্বনির উচ্চারণ সংক্রান্ত বিষয় আলোচনা করে, অর্থাৎ ধ্বনির উচ্চারণটা কেমন। যেমন ধরা যাক ক, ক হলো কণ্ঠধ্বনি, ক হলো অঘোষ ধ্বনি, ক হলো আবার অল্প প্রাণ ধ্বনি। ঠিক আছে, এই আলোচনাটা কিন্তু আমরা ধ্বনি বিজ্ঞান করব। আর ধ্বনি তত্ত্বটা কি? ধ্বনি তত্ত্বটা হলো এই যে ধ্বনি, কোন ধ্বনির সঙ্গে কোন ধ্বনি বসবে। শব্দের মধ্যে কোন ধ্বনি, হয়তো এমন কোন ধ্বনি আছে যে ধ্বনি সর্বত্র বসতে পারে, আদিতে বসতে পারে, মধ্যে বসতে পারে, শেষেও বসতে পারে। আবার কোন ধ্বনি আছে আদি বা মধ্যে হয়তো বসে, শেষে বসে না। এই যে ব্যাপারগুলি যে শাখায় আলোচনা হয় সেটা হলো ধ্বনি তত্ত্ব, বুঝতে পারলাম। এরপর আসছে রূপ তত্ত্ব। রূপ তত্ত্ব হলো ধ্বনি যখন অনেকগুলি ধ্বনি একসঙ্গে মিলে আমরা জানি শব্দ তৈরি করে, তাহলে তার যে ক্ষুদ্রতম একক, অর্থাৎ শব্দেরও ক্ষুদ্রতম একক আছে, সেটাকে বলা হয় রূপ। আমরা সেই আলোচনায় পরে আসব। সেই রূপ অর্থাৎ এই শব্দের গঠন, তার প্রকরণ, তার বৈচিত্র্য নিয়ে রূপতত্ত্ব আলোচনা করে। বাক্যতত্ত্বটা কি? বাক্যেরও সংগঠন, তারও এই সংগঠনের নানা রূপ নিয়ে আলোচনা করে বাক্যতত্ত্ব। শব্দার্থ তত্ত্ব হলো কোন শব্দ, তার অর্থের পরিবর্তন ঘটে কিভাবে, সেই শব্দের আদিতে যে অর্থ থাকে পরবর্তীকালে সেই অর্থ পরিবর্তন হয় কিভাবে, মানে সেই অর্থের পরিবর্তন কেন হয়, তার সামগ্রিক ব্যাখ্যা বিশ্লেষণ এই শব্দার্থ তত্ত্বে আলোচনা হয়। এটা গেল প্রধান ভাষা বিজ্ঞানের, অর্থাৎ আমরা যে মুখের যে ভাষা, সেই মুখের ভাষার সংক্রান্ত, তার সংক্রান্ত আলোচনা যে ভাষা বিজ্ঞানটা করছে তাকে আমরা বলছি প্রধান ভাষা বিজ্ঞান। এবং এই প্রধান ভাষা বিজ্ঞানে কটা শাখা আছে যদি এমসিকিউতে দেয়? 5টি শাখা আছে। ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব আর কি শব্দার্থ তত্ত্ব। ঠিক আছে, বেশ। এরপরে আসছি আমরা ফলিত ভাষা বিজ্ঞান। এই ফলিত ভাষা বিজ্ঞানটা একটু গুরুত্ব দিয়ে পড়বে, কারণ এমসিকিউ মূলত ফলিত ভাষা বিজ্ঞানে বেশি আছে। আর একটা কথা বলি, হয়তো ব্যাকরণ আমি তোমাদেরকে এত জোর দিয়ে পড়তে বলতাম না, কিন্তু যেহেতু এমসিকিউ, অতএব প্রত্যেকটি বাক্য, শুধু বাক্য বলবো না, প্রত্যেকটি শব্দ কিন্তু তোমাদের খুব সজাগ ভাবে পড়তে হবে। ঠিক আছে, ওই কারণে আমি একেবারে ব্যাকরণ বইটি নিয়েই পড়ানো শুরু করেছি, না হলে একটা জেনারেল আলোচনা করলে হয়ে যেত। ঠিক আছে, এবার আসি ফলিত ভাষা বিজ্ঞান। দেখো ফলিত ভাষা বিজ্ঞানটা কাকে বলে আমি বলেছি। ফলিত ভাষা বিজ্ঞান কাকে বলে না, মানুষের যে মুখের ভাষা, সেই মুখের ভাষা সংলগ্ন বা তার সঙ্গে সম্পর্কিত যে যে অংশগুলি আছে, সেই অংশগুলিকে নিয়েই আমরা ফলিত ভাষা বিজ্ঞানের আলোচ্য। তাহলে দেখো আমরা যে ভাষা, এইভাবে ভাবো, আমরা যে ভাষা আমরা কথা বলছি, তাহলে এই ভাষার সঙ্গে কাদের কাদের যোগ আছে, খুব ইমিডিয়েট সংযোগ কাদের আছে? সমাজের আছে, আমরা সমাজে বাস করি, তাহলে সমাজের চারিদিকের যোগ আছে কি, তাই তো? বুঝতে পারছো, সমাজের যোগ আছে। তাহলে সমাজের যখন যোগ আছে আমরা বলতে পারি সমাজ ভাষা বিজ্ঞান। 1 2, আমি যে কথা বলছি, এই কথা বলার মূল রূপকার কে বলতো? কে আমাকে কথা বলাচ্ছে? বলতে পারবে কে কথা বলাচ্ছে? কথা বলাচ্ছে আমার মন। কারণ মন যদি আমাকে কথা না বলায় আমি বলতে পারবো না। তাহলে ভাষা বিজ্ঞানের, ফলিত ভাষা বিজ্ঞানের দ্বিতীয় আলোচ্য বিষয় হলো, অর্থাৎ দ্বিতীয় শাখা হলো মনোভাষা বিজ্ঞান। প্রথম হলো কি সমাজ ভাষা বিজ্ঞান, তারপরে কি মন, মনোভাষা বিজ্ঞান। এবার মন যখন আমাদেরকে কথা বলাচ্ছে,
তোমরা কি মনটাকে দেখতে পাচ্ছ? পাচ্ছ কি? পাচ্ছ না? তাহলে যাকে দেখতে পাচ্ছ তাকে একটু ধরো, ধরা যাক স্নায়ু বা নার্ভ, এই যে স্নায়ুতন্ত্র বা যে নার্ভাস সিস্টেম। তাহলে দেখো এই এই যে নার্ভ সিস্টেম যদি আমরা বলি, সেই নার্ভ সিস্টেমের মধ্যে কে আছে? আমার মস্তিষ্ক আছে, এবং সেই মস্তিষ্কই মোটামুটি আমাদেরকে বলে দিচ্ছে যে তুমি এ কথা বলো। আমি প্রথমে বললাম মন, মনের সঙ্গে জুড়ে দিলাম, পরের অংশে গেলাম কে? স্নায়ু ভাষা বিজ্ঞান। ঠিক আছে? এবং সেটা পুরোটাই মস্তিষ্কের উপর নির্ভর করছে। আমি আলোচনা পরপর আসবো। এরপরে তাহলে প্রথম গেল সমাজ, তারপর মন, তারপর স্নায়ু। এরপরে ভাবো যে আমাদের এত মানুষজনের এত বিভিন্নতা, আদিবাসী সম্প্রদায়, কত আদিবাসী মানুষ আমাদের আছে, তাদের প্রত্যেকের ভাষা কি লিপিবদ্ধ করা আছে? না। অনেক ভাষা আমরা ভাষাভাষীর মানুষ আছে, আমরা দেখেছি যে যাদের ভাষা লিপিবদ্ধ করা নেই। তাহলে সেগুলো কি আলোচনা করা হবে না? কেন হবে না? সেইগুলি যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় নৃভাষা বিজ্ঞান। ঠিক আছে? এরপরে আসছি শৈলী ভাষা বিজ্ঞান। শৈলী হলো স্টাইল, অর্থাৎ যিনি লেখেন, কবি, সাহিত্যিক, গল্পকার, প্রাবন্ধিক, যিনি লিখছেন, প্রত্যেকের নিজস্ব একটা স্টাইল আছে লেখার, বলা ইত্যাদি। সেগুলো যেখানে আলোচিত হয় তাকে আমরা বলছি শৈলী বিজ্ঞান। তারপর আছে অভিধান। সেই অভিধানের মধ্যে দিয়ে আমরা দেখব বিভিন্ন অভিধানের মধ্যে ভাষারও তার উৎস, তার গতি প্রকৃতি আমরা সেখানে দেখতে পাই। তাই অভিধানই আমাদের আলোচ্য বিষয় ভাষা বিজ্ঞানের। ঠিক আছে? এবার আমি পরপর লিখছি। ফলিত ভাষা বিজ্ঞানের মধ্যে আমরা কি কি আলোচনা করলাম? সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান, শৈলী ভাষা বিজ্ঞান ও অভিধান ভাষা বিজ্ঞান। এবার আমি এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলি এমসিকিউ আসে সেগুলি একটু আলোচনা করব, আর যে যে অংশগুলি বোঝানোর প্রয়োজন আমি ঠিক সেইগুলো একটু বোঝাবো। ঠিক আছে? চলো এবার আমি এই ফলিত ভাষা বিজ্ঞান নিয়ে একটু আলোচনা করব। প্রথমে কি আছে ফলিত ভাষা বিজ্ঞানের মধ্যে? দেখো, সমাজ ভাষা বিজ্ঞান। একটু একটু বুঝে নেবে সমাজ ভাষা বিজ্ঞান বলতে কি বুঝি। তোমরা দেখবে তোমাদের বইতে ৭০ পৃষ্ঠা 69 পৃষ্ঠা, সেখানে এই সমাজ ভাষা বিজ্ঞান সম্পর্কে একটু কথা বলেছে। আমি জাস্ট একটা দুটো লাইন পড়ছি। দেখো, ভাষা কিভাবে সমাজে কাজ করে এবং সমাজ কিভাবে ভাষার উপরে প্রভাব বিস্তার করে, ভাষা বিজ্ঞানের যে শাখাটি এই নিয়ে চর্চা করে তাকে সমাজ ভাষা বিজ্ঞান বলে। আর কিছু দেখো, সমাজ কিভাবে ভাষার উপরে কাজ করে, ভাষা কিভাবে সমাজের উপরে কাজ করে, অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের উপর ওতপ্রোতভাবে বা পারস্পরিক ক্রিয়ার মধ্যে অবস্থান করে। সেই কারণে এই সমাজ ভাষা বিজ্ঞানকে তিনটি ভাগে আমরা ভাগ করতে পারি। একটি হলো বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, আরেকটি হলো পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান, আর একটা হলো প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। বর্ণনাত্মক যদি হয়, বর্ণনা করছে, এই বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের মূল তত্ত্বটা হলো যে একদিকে থাকবে বক্তা মানে আমি কথা বলছি, আর একদিকে থাকবে শ্রোতা মানে তুমি, তুমি শুনছো, আর আমি যে কথা বলছি, আচ্ছা আমি যে এই কথা বলছি, আমার তো কথা বলার একটা উদ্দেশ্য আছে, কারণ উদ্দেশ্য ছাড়া তো আমি কথা বলবো না। তুমিও আমার সঙ্গে যদি কথা বলো তোমার একটা উদ্দেশ্য থাকবে। বলে বর্ণনাত্মক যে ভাষা বিজ্ঞান, সমাজ ভাষা বিজ্ঞান, সেখানে বক্তা, শ্রোতা এবং তার উদ্দেশ্য
এই তিনটি প্রাধান্য পাবে। কি সুন্দরভাবে কথা বলেছে দেখো। এক হলো আমি বক্তা মানে সেন্ডার, তুমি শ্রোতা তুমি রিসিভ করছো রিসিভার, আর উদ্দেশ্য মানে সেটিং। খুব সুন্দর কথা এখানে বলেছে দেখো 70 পৃষ্ঠা একদম প্রথম লাইনেই দেখো, বর্ণনাত্মক সমাজ বিজ্ঞান প্রধানত ভাষা বৈচিত্র্যের উপর গুরুত্ব আরোপ করে। কি সেই বক্তার ভাষা মানে আমি, বক্তার বিশেষ রূপ শ্রোতা মানে তুমি, ভাষা ব্যবহারের বিশেষ কারণ, এই তিনটির উপর বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান মূলত কাজ করে। আর একটু গভীরে যাই, আমি কথা বলছি তোমার সঙ্গে, কারণ হলো তুমি কোন একটা বিষয় জানো না, তোমাকে আমি জানাচ্ছি। তাহলে আমার কথা বলার আমার যে ভাষা প্রয়োগ সেটা এক ধরনের হবে। এবার যদি আমি আমার কোনো বন্ধুর সঙ্গে কথা বলি এই একই বিষয় নিয়ে, তখন কি একই রকম ভাবে হবে? নিশ্চয় হবে না। আবার আমি যদি কোনো একেবারে ধরো কোনো পড়াশোনা সেই অর্থে জানে না তার সঙ্গে কোন একটা বিষয়ে কথা বলি, তাহলে কি একই ভাবে বলবো? না। কে বলছে তার উপর, আবার কে শুনছে সেটার উপরও নির্ভর করে। তাহলে এভাবেই বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানে ভাষার নিয়ত পরিবর্তিত হয়। আমি যদি ক্লাসরুমে এক ধরনের কথা বলি যেভাবে বলবো, আমি যদি কোনো সভা মঞ্চে গিয়ে কোন একটা বিষয়ে আমি যদি বক্তব্য রাখি, আমি কি সেইভাবে কথা বলবো? নিশ্চয়ই কথা বলবো না। আবার কোনো কোডে কথা বলি, অনেক মানুষজনের সামনে আমি একটা কথা বলছি, কোন এক বন্ধুকে একটা মেসেজ দেবো বা কথা বলবো, কিন্তু সকলে যাতে বুঝতে না পারে আমি কোডে কথা বলছি, কোড কোন একটা উপভাষায় কথা বলছি। এই সমস্ত কিছু কিন্তু বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান আলোচনা করে। ঠিক আছে। আর এইখানে একটা এমসিকিউ আছে, দেখে নাও যে এই যে উপলক্ষে ভাষা বা উপভাষার বদল, কার সঙ্গে কথা বলছি, আমার ভাষার বদল যে হচ্ছে, এই বদলকে বলা হয় এমসিকিউ, কি বলা হয়? রেজিস্টার। তাহলে প্রশ্ন যদি আসে রেজিস্টার শব্দটি কোন আলোচনার সঙ্গে যুক্ত, কি বলতে হবে? বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানে। ঠিক আছে, বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের সঙ্গে রেজিস্টার এই অংশটা যুক্ত আছে। কোড, কোডটা কিন্তু এখানে তারপরে দেখো কোড বদল, সেই ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে নেয় তবে সেই প্রক্রিয়াকে বলে কোড বদল। তাহলে এখানে আমরা দুটো এমসিকিউ পেলাম, এক হলো কোড বদল আর একটি হলো রেজিস্টার। বাকি সেন্ডার রিসিভার সেটিং এগুলো থাকবে, আমি সেন্ডার তুমি রিসিভার, আর আমার যে কথা বলার কারণ বা সেটা হলো সেটিং। ঠিক আছে। এরপরে এই সমাজ ভাষা বিজ্ঞানের দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশটা কি বলেছি? দ্বিতীয় অংশ হলো ডাইনামিক সোশিও লিঙ্গুইস্টিক্স, পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান। পরিবর্তন, পরিবর্তমান বলতে কি বুঝি? দেখো ধরা যাক কোন একটি অঞ্চলে একটি ভাষার উৎপত্তি হয়েছে, উপভাষা বা ভাষার উৎপত্তি হয়েছে এবং সেটা চলছে। ঠিক সেই অঞ্চলে অন্য এক ভাষা গোষ্ঠীর মানুষজন এলো, তাহলে আসলে কি হবে? দুটো জিনিস হবে। প্রথম জিনিস হতে পারে যে দুটি যে ভাষা আছে বা উপভাষা আছে তারা দুটি ভাষাই সমান্তরাল গতিতে সেখানে থাকবে। ঠিক আছে। অথবা আরেকটা জিনিস হতে পারে যে একটি ভাষা সম্পূর্ণভাবে হারিয়ে যেতে পারে। পারে তো, হয় দুটি ভাষা সমান্তরাল ভাবে থাকবে অথবা একটি ভাষা হারিয়ে যাবে। এই দুটি ভাষা যদি সমান্তরাল ভাবে থাকে, প্রত্যেকেই দেখো বই দেখো, সেটিকে আমরা বলছি দ্বিভাষিকতা। আর যদি একটি ভাষা হারিয়ে যায়
তাহলে সেটিকে আমরা বলছি ভাষার সংরক্ষণ। এমসিকিউ কিন্তু। তাহলে একটা হলো দ্বিভাষিকতা আর একটি হলো ভাষার সংরক্ষণ। ঠিক আছে, তাহলে এটা হলো আমার সমাজ ভাষা বিজ্ঞানের পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান বলতে এটা বোঝা, আর এখানে তেমন কিছু নেই। তৃতীয় নম্বর হলো প্রয়োগ। প্রয়োগমূলক বলতে কি, যেমন দেখো কোনো অনুবাদ বা অন্য কোনো ভাষা শেখা, সেই যে ব্যাপারটা সেইখানে আমরা প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানটাই হয়। যেমন দেখো কি বলছে, দেখ শোনো, বলছে মাতৃভাষা শেখা বা অন্য কোনো ভাষার শেখার পদ্ধতি উদ্ভাবন, এগুলো এই প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানে আসে। ঠিক আছে, তাহলে আমরা সমাজ ভাষা বিজ্ঞান বলতে আমরা কি বুঝি সেটা বুঝলাম। এরপরে দ্বিতীয় অংশে কি আছে? দ্বিতীয় অংশ আছে মনোভাষা বিজ্ঞান। মনোভাষা বিজ্ঞান আর স্নায়ু ভাষা বিজ্ঞান এই দুটো একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি আগেও বলেছি, আমাদের মন, আমরা যা কিছু বলি, যা কিছু লিখি, এই বলা এবং লেখা সব কিন্তু আমাদের ঠিক করছে বা নিয়ন্ত্রণ করছে আমাদের মন। তাহলে আমরা মনের যে প্রতিনিয়ত তার যে গতি প্রকৃতি, প্রতি মুহূর্তে যে মন যে পরিবর্তিত হচ্ছে সময়ের সাথে সাথে, তার চারিদিকের অবস্থার সাথে সাথে ভাষারও পরিবর্তিত হবে। এটা এই মনোভাষা বিজ্ঞানে আলোচনার পাঠ। কিন্তু সেখানে একটা কথা বলা হচ্ছে, মনোভাষা বিজ্ঞানে কিন্তু মূলত শিশুদের কথাটা, শিশুদের তাদের যে কিভাবে তারা কথা বলতে পারছে, কিভাবে তারা শব্দ তৈরি করছে, তারা কিভাবে বাক্য তৈরি করছে, কিভাবে তারা কথা বলছে, এটা কিন্তু মনোভাষা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপর এমসিকিউ কয়েকটা আছে। কি সেই এমসিকিউ? মানুষ কিভাবে ভাষা শেখে, এ নিয়ে দীর্ঘদিন ধরে নানা তত্ত্বের অবতারণা হয়েছে। মানুষ কিভাবে ভাষা শেখে, একেবারে প্রাথমিকভাবে ধরা হয়েছিল, মানে প্রাথমিকভাবে আমরা জানতাম যে মানুষ সে যে পরিবেশে থাকে বা যে পরিবেশে সে বড় হয়, সেই পরিবেশকে বলা হচ্ছে ভাষিক পরিবেশ। শব্দটা খুব সুন্দর ব্যবহার করেছেন এখানে, ভাষিক পরিবেশ। সেই ভাষিক পরিবেশ থেকেই সে ভাষা শেখে। একটা শিশু, সে জন্মগ্রহণ করার পর তার বাড়ির চারপাশের মানুষজনদের সে ভাষা শুনছে, শুনতে 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 সে শিখছে। এটা একেবারে প্রাথমিক ধারণা আমাদের ছিল। কিন্তু পরবর্তীকালে আমাদের সেই ধারণাটা পাল্টে দিয়েছেন কে? ভাষাতাত্ত্বিক নম চমস্কি। তিনি বলছেন কি, চমস্কি কি বলছেন? তিনি বলছেন না, মানুষের মধ্যেই ভাষা শেখার সামর্থ্য, অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে ভাষা শেখার সামর্থ্য আছে। আমরা বোঝার চেষ্টা করো। প্রথমে বললেন কি, প্রাথমিক অনুমান ছিল আমাদের চারপাশ থেকেই আমরা যে ভাষিক পরিবেশ, সেই ভাষিক পরিবেশ থেকে আমি ভাষা নিচ্ছি। নম চমস্কি কি বললেন? যে না, মানুষ, প্রতিটি মানুষের মধ্যে আছে তার ভাষা শেখার সামর্থ্য। এই পদ্ধতি ঠিক আছে। তাহলে এটা কে বলেছেন? নম, এমসিকিউ কে বলেছেন? নম চমস্কি তিনি বলেছেন। তারপরেই তিনি বলছেন মানব মস্তিষ্কই হয়েছে সেই সামর্থ্যের কেন্দ্র। তাই মানুষের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ক হলো সেই সামর্থ্যের কেন্দ্র। সেই জন্য এই মস্তিষ্ক তিনি বলছেন অর্থাৎ ভাষা শেখার যন্ত্র। কি বললেন? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ভাষা শেখার যন্ত্র। এবার এরপরে তিনি বলছেন না, যন্ত্র নয়, ডিভাইস নয়, সেটা সিস্টেম। যাই হোক, LAD হোক আর LAS হোক, হয় সিস্টেম আর না হলো ডিভাইস। তিনি বলছেন আমাদের মস্তিষ্কের মধ্যে প্রি প্রোগ্রাম করা থাকে, অর্থাৎ আমাদের মস্তিষ্কের মধ্যে প্রি প্রোগ্রাম করা থাকে কি? ভাষা। সেটাকে তিনি বলছেন সার্বজনীন ব্যাকরণ। দেখো আমি বাক্যটা একটু পড়ছি। কি বললেন তিনি?
তার মতে মানব মস্তিষ্কে প্রি প্রোগ্রামড অবস্থায় এমন এক ব্যাকরণ যাকে সার্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার বলে তিনি চিহ্নিত করেছেন। হয়েছে এই পর্যন্ত। অর্থাৎ আমাদের আগে থেকেই প্রোগ্রামিং করা থাকে। এটা কে বলেছেন? নম চমস্কি। এলএডি এলএস এটা কে বলেছেন? নম চমস্কি। আর কি তিনি বলেছেন? প্রত্যেকটি মানুষের মধ্যে তার ভাষা শেখার সামর্থ্য আছে, সামর্থ্য থাকে। সেটা কোথায় থাকে? মস্তিষ্কে। ঠিক আছে। তারপরে এই মনোভাষা বিজ্ঞানে আরো দুটো তিনটে জিনিস আলোচনা করা হয়। কি কি দেখো, ওই 71 পৃষ্ঠায় দেখো, স্মৃতি, বুদ্ধি, উদ্বিগ্নতা, এই সমস্ত জিনিসগুলি মনোভাষা বিজ্ঞানে আলোচনা করা হয়। ঠিক আছে। এরপরে চলো স্নায়ু ভাষা বিজ্ঞান। মনোভাষা বিজ্ঞান আর স্নায়ু ভাষা বিজ্ঞান এরা একেবারে কাছাকাছি। ঠিক আছে। স্নায়ু ভাষা বিজ্ঞানের এখানে বলা হচ্ছে যে আমাদের যে সমস্ত মূলত মস্তিষ্কই আমাদের ভাষা উৎপাদনের একেবারে মূল জায়গা, মূল কেন্দ্র। যে বলা হচ্ছে স্নায়ু ভাষা বিজ্ঞানে যে আমাদের স্নায়ুর মধ্য দিয়ে অর্থাৎ মস্তিষ্কে আমাদের দুটো ভাগ আছে, সেকশন আছে। একটা হলো বাম গোলার্ধ আর একটা হলো ডান গোলার্ধ। বাম গোলার্ধে সেখানে আমরা যে কথা বলছি, লিখছি, চিন্তা করছি, সমস্ত কিছু দেখো পরপর এখানে দেখা আছে, বলা, লেখা, ভাবা, পড়া সবকিছু বাম গোলার্ধে হয়। আর ডান গোলার্ধে যেটা সামগ্রিক বিকাশ, আমরা মূলত আমাদের চিন্তন, আমাদের কথা বলা সবকিছু আমরা এই স্নায়ু ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। ঠিক আছে। এরপর আমরা আসছি নৃভাষা বিজ্ঞান। নৃভাষা বিজ্ঞান এত গুরুত্বপূর্ণ কেন? এই পৃথিবীতে বহু ধরনের মানুষ আছে, কিন্তু সকলের ভাষা লিপিবদ্ধ করা যায়নি বা হয়নি। তাহলে যাদের ভাষা লিপিবদ্ধ করা যায়নি বা হয়নি তাদেরকে ভাষা নিয়ে আমরা আলোচনা করতে পারবো না? অবশ্যই আলোচনা করতে পারবো। নৃভাষা বিজ্ঞানে সেই সমস্ত ভাষা আলোচনা করা হয়। দেখো আমি এই বাক্যটা পড়ছি, দেখো, পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যাদের কোনো লিপি নেই, প্রামাণ্য তথ্য নেই। সেই সব ভাষা যে আলোচনা বিশ্লেষণের দাবি রাখে তা ভাষা বিজ্ঞান বুঝতে পেরেছে নৃতত্ত্বের সংস্পর্শে এসে। বুঝতে পারলে? এই যে নৃতত্ত্বের সংস্পর্শে এসে যে সমস্ত ভাষা লিপি আমরা পাই না, বহু ভাষা আছে যাদের লিপি আমরা পাই না, সেই সমস্ত ভাষাগুলি আলোচনা এই নৃভাষা বিজ্ঞানে হয়। এবং অনেকটা এই নৃভাষা বিজ্ঞানে যে আলোচনাটা হয় অনেকটা কিন্তু প্রায় ওই তুলনামূলক পদ্ধতিতে হয়। কারণ আমরা জানি তুলনামূলক পদ্ধতিতে অনেকগুলি ভাষা বলা হয়, অনেকগুলি ভাষা কোন একটা ভাষা থেকে এসছে, তুলনা করে এই ভাষার সঙ্গে ওই ভাষা তুলনা করতে 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 একটা সরলীকরণ, একটা সাধারণীকরণ করা হয়, যেটা উইলিয়াম জোন্স তিনি করেছিলেন। যাই হোক, এখন এই নৃভাষা বিজ্ঞানে আমরা সেই আলোচনাটা এখানে দেখতে পাই। এরপর আসছি শৈলী বিজ্ঞান বা শৈলী ভাষা বিজ্ঞান। শৈলী বিজ্ঞান বা শৈলী ভাষা বিজ্ঞানের মধ্যে আমরা দেখব যে বিভিন্ন লেখক, সাহিত্যিক, গল্পকার, তাদের লেখার যে স্টাইল, এই জায়গায় কয়েকটা এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ, একটু দেখে নাও। স্যামুয়েল ওয়েসলি তিনি বলেছেন যে এই শৈলী বিজ্ঞানকে তিনি বলেছেন চিন্তার পোশাক। খুব গুরুত্বপূর্ণ। চিন্তার পোশাক কে বলেছেন? না, স্যামুয়েল ওয়েসলি বলেছেন, বা দ্য ড্রেস অফ থট, দ্য ড্রেস অফ থট বা চিন্তার পোশাক তিনি বলেছেন। কেন বলেছেন? তিনি মনে করেছেন একজন লেখক তার চিন্তা ভাবনাকে যেভাবে সাজিয়ে ভাষার মধ্যে প্রকাশ করে, একজন লেখক তার যে চিন্তা ভাবনা, তার যে ভাবনা চিন্তা, একজন লেখকের সেই চিন্তা ভাবনাকে তিনি একেবারে সাজিয়ে
তিনি তার লেখার মধ্যে বা কথার মধ্যে প্রকাশ করেন বা ভাষার মধ্যে প্রকাশ করেন। এবার এই শৈলী বিজ্ঞানকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। এমসিকিউ, এক হলো ইভ্যালুয়েশন বা মূল্যায়ন, আরেকটি হলো বর্ণনামূলক বা ডেসক্রিপশন। ইভ্যালুয়েশনটা কি? ইভ্যালুয়েশনটা হলো শৈলী বিজ্ঞানের যে বৈশিষ্ট্য। মূল্যায়ন ভিত্তিক শৈলী আসলে কোন লেখার শৈলীর বৈশিষ্ট্য সমূহের প্রকাশ, বৈশিষ্ট্য। আর বর্ণনামূলক শৈলী হলো কোন লেখকের লেখার শৈলীর বিবরণ বা বর্ণনা। এখানে একটা উদাহরণ দেয়া হয়েছে যে ধরো বঙ্কিমচন্দ্রের তার লেখার এক ধরনের স্টাইল বা শৈলী, রবীন্দ্রনাথের লেখার স্টাইল বা শৈলী আরেক ধরনের। এবার আমি এই শৈলী বিজ্ঞানের কোন অংশে আলোচনা করব? মূল্যায়ন অর্থাৎ ইভ্যালুয়েশনের জায়গায় আলোচনা করব। কারণ কি, বঙ্কিমচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথের শৈলীর পার্থক্য, তাদের বৈশিষ্ট্যের গুলো আমরা এখানে আলোচনা করব, বৈশিষ্ট্য নিয়ে যে পার্থক্য সেটা আলোচনা করব। অন্যদিকে যদি আমি ডেসক্রিপশন করি তাহলে আমরা বলতে পারি যে ধরো রবীন্দ্রনাথের চোখের বালির সঙ্গে তার অন্য একটা উপন্যাস শেষের কবিতা, এই আলোচনা যখন করব, শৈলী ভিত্তিক আলোচনা যখন করব, তখন কিন্তু আর ইভ্যালুয়েশন নয়, তখন হলো ডেসক্রিপশন। ফার্দিনান্দ দাস সসু তিনি এই যে শৈলী বিজ্ঞানের এই যে ভাবনাটা, তিনি বলেছেন ভাষার নানা উপাদান, যেমন ধ্বনি, তার রূপ, তার বাক্য, তার শব্দার্থ, সমস্ত কিছু, বাক্যাংশ ইত্যাদি, এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি ভাষার বিভিন্ন উপাদানগুলির মধ্যে একটা জাল বিছায়, একটা কি করে, একটা জাল বিন্যাস করে। সেই জালকে তিনি বলেছেন লাং। তাহলে লাং এই শব্দটি ব্যবহার করেছেন কে? সসু। ঠিক আছে। আরেকটি শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হলো পার্ল। সেটা কি না, সেটা হলো সেই সংবিধিকে মান্য করে ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে একটা নিজস্ব রূপ ফুটে ওঠে। ঠিক আছে। এরপরে আমরা দেখব শৈলী বিজ্ঞানের পাঁচটা দিক আছে। এই পাঁচটা দিক কিন্তু এমসিকিউর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে বিচ্যুতি তো আছেই, প্রমুখন আছে, সমান্তরালতা আছে, কোড বদল বা সংকেত বদল আছে, আর বহুস্বর, বহুস্বরিতা। এইগুলোই আমরা শৈলী বিজ্ঞানের এই প্রত্যেকটি যে কথাগুলি বললাম, এটা আছে ৭৪ পৃষ্ঠার একদম প্রথম দিকে। এগুলি কিন্তু সব মনে রাখবে। বিচ্যুতি কোন শাখার সঙ্গে যুক্ত, বা তোমাকে বললো প্রমুখন কোন শাখার সঙ্গে যুক্ত, বা বহুস্বরতা কোন শাখার সঙ্গে যুক্ত, সমান্তরালতা কোন শাখার সঙ্গে যুক্ত, এভাবেই তোমার এমসিকিউ গুলো আসতে পারে। ঠিক আছে। এরপর আসছি অভিধান বিজ্ঞান। প্রথম এটা আন্ডারলাইন করো আগে, কারণ আমার মনে হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। এই অভিধানের এই এমসিকিউ গুলো 1538 সালে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়ট ল্যাটিন ইংরেজি অভিধানে। সালটা শুধু গুরুত্বপূর্ণ, 1538। এটা ফার্স্ট এমসিকিউ। সেকেন্ড এমসিকিউ হলো যে ইয়াস্কের নিরুক্ত থেকে ভারতের অভিধান রচনার সূত্রপাত। নিরুক্তটা গোল করে দাও, নিরুক্ত। এটা এমসিকিউতে আসার সম্ভাবনা আছে। নিরুক্ত অর্থাৎ ভারতের প্রথম সূত্রপাত হয়েছে নিরুক্ততে। এবার কোন সময় থেকে এই অভিধান শুরু হয়েছে দেখো, তার পরের লাইন, ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গ্যারল্যান্ড প্রথম ডিকশনারি শব্দটি ব্যবহার করেন। তাহলে কি দেখো, ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গ্যারল্যান্ড প্রথম ডিকশনারি শব্দটি ব্যবহার করেছেন। ঠিক আছে। এভাবে দেখবে ভাষা বিজ্ঞানের মধ্যে যে ভাগ আছে সেই ভাগগুলি তোমরা পড়ে নিয়ে এই এমসিকিউ খুব সুন্দর করে তৈরি করে নেবে। ঠিক আছে। আজ এই পর্যন্ত। পরের অংশে আমি আসব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং তোমাদের পড়ে আসা, এমন নয় যে তোমরা পড়ে আসনি, ক্লাস 9-এ তোমরা পড়ে এসেছিলে, ধ্বনি তত্ত্ব। তাহলে
আজ এই পর্যন্ত। পরের অংশে আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। ততদিনে তোমরা কি করবে? পড়তেই থাকো। কেমন? টাটা, চলো।